বিশ্বকাপটা ছেড়ে গিয়েও আসলে আমাদেরকে ছাড়ছে না বিশ্বকাপ এবং বিশ্বকাপ সংক্রান্ত ফুটবলের যে নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে, যারা বিশ্বকাপটা পরিচালনা করে, যারা ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ, উইমেন্স ওয়ার্ল্ড কাপ, ক্লাব ওয়ার্ল্ড কাপ পরিচালনা করে, সেই ফিফা আবারও তর্কে বিতর্কে আলোচনায় সমালোচনায় ফুটবল ওয়ার্ল্ড কাপটা কি বিক্রি হয়ে যাচ্ছে সবার কাছে, এমনই একটা প্রশ্ন এভাবে উঠে আসছে। সেজন্য আমাদেরকে দেখতে হবে ফিফার যে নতুন প্রস্তাবনা তারা দিচ্ছে, জিয়ানি ইনফান্তিনো যে প্রস্তাবটা দিচ্ছেন সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে, যেটা নিয়ে এখন বা এই শেষ দুদিন তুমুল বিতর্ক শুরু হয়েছে। ফিফা যে কাজটা করতে চাচ্ছে সেটা হচ্ছে ফিফার যেই বাণিজ্যিক এন্টারপ্রাইজ রয়েছে, যে বাণিজ্যিক কার্যক্রম তারা পরিচালনা করে, সেই বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য তারা একটা নতুন সংস্থা, বাণিজ্যিক সংস্থা খোলার কথা বলছে, যার মধ্যে থাকবে এই ফিফা বিশ্বকাপ, ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং এদের সম্প্রচার, স্পন্সরশিপ সত্ত্ব, হসপিটালিটি, টিকিট বিক্রি, লাইসেন্সিং সত্ত্ব এবং অন্যান্য সকল বাণিজ্যিক সম্পদ এই নতুন বডি, যেটার নাম দেওয়া হয়েছে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ, তারা নিয়ন্ত্রণ করবে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। তবে যে ব্যাপারটা নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এই এফএফই এর অন্তত 21% শেয়ার তারা বিক্রি করতে চাচ্ছে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে এবং এর মাধ্যমে তাদের লক্ষ্য, অর্থাৎ জিয়ানি ইনফান্তিনোর লক্ষ্য, $4.2 মার্কিন আয় সংগ্রহ করা। এখানে বলে রাখা ভালো যে এই বিনিয়োগকারী সংস্থার যে নিয়ন্ত্রণটা সেটা করবেন থ্রাইভ ইন্টারন্যাশনালের যিনি চেয়ারম্যান জশুয়া কুশনার, যিনি আবার ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ছোট ভাই, তিনি এই জিনিসটা দেখভাল করবেন এবং এই 20 থেকে 21%, কোথাও বলা হচ্ছে 20%, কোথাও বলা হচ্ছে 21% মালিকানা এই বিক্রির প্রস্তাবের সায় দিতে। আবার প্রত্যেকটা অ্যাসোসিয়েশন দেশ যারা রয়েছে তাদেরকে 19 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, যেখানে আপনার হাতে 52 দিন সময় আছে। হয় আপনি প্রস্তাবে অ্যাগ্রি করবেন, নয়তো অ্যাগ্রি না করলে অন্য ধরনের একটা ব্যাপার ঘটবে, সেটাও আমরা দেখব। এবং এই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে ফিফা ফাস্ট ফরওয়ার্ড প্রোগ্রাম, যার মাধ্যমে ফিফার সদস্যদের জন্য এই যে $4.2 বিলিয়ন আয় করা হবে সেখান থেকে একটা বড় অংশের লভ্যাংশ বা রেভিনিউ বিলিয়ে দেওয়া হবে, যেটা হচ্ছে মূলত এখন প্রত্যেকটা অ্যাসোসিয়েশন 4 বছরের ওই উইন্ডোতে তারা $8 মিলিয়ন করে পায়, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি অনেকটাই টাকা। কিন্তু এই টাকাটা আপনি যদি ওই প্রস্তাবে রাজি হন তাহলে আপনার জন্য অনেক বেশি হয়ে যাবে। এমনিতেই আপনার পরবর্তী উইন্ডোতে আপনার $10 মিলিয়ন পাওয়ার কথা ছিল, আপনি $10 মিলিয়ন জায়গায় সেখানে $20 মিলিয়ন পেতে পারেন এবং একই সঙ্গে আরও এককালীন $20 মিলিয়ন পাবেন যদি আপনি ওই প্রস্তাবে সাইন করেন। অনেকগুলো ঘটনা একেবারে মানে সহজ করে বললে হচ্ছে জিয়ানি ইনফান্তিনো এমন একটা ডিল ছড়ে দিয়েছেন যে ফিফার একটা বড় অংশের মেজরিটি শেয়ার তারা প্রাইভেট মানুষজনদের কাছে বা বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবেন। এখন আপনারা যদি সায় না দেন, মানে যে 211 মেম্বার অ্যাসোসিয়েশন ফিফার সঙ্গে আছেন, তারা যদি সায় না দেন 19 সেপ্টেম্বরের ভেতরে, তাহলে একটা তার বড় অঙ্কের অ্যামাউন্ট থেকে তারা বঞ্চিত হচ্ছেন, সেটা $20 মিলিয়ন মার্কিন। এখন মানে মোটামুটি সহজ কথায় বললে আপনার সামনে টাকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, আপনাকে একটা ডেডলাইন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, আপনি যদি এই ডেডলাইনে আমার সঙ্গে আসেন তাহলে আপনি এত এত কোটি টাকা পাবেন। এখন এখানে হয়তো 211 মেম্বার অ্যাসোসিয়েশনের সবাই তো আরও শক্তপোক্ত অবস্থানে নাই, বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেসব দেশ আছে তারা হয়তো ওদিকে ঝুঁকে যাবেন। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে কি হবে, আগামী 4 বছরের ডেভেলপমেন্ট ফান্ড বাড়িয়ে $100 কোটি করার পরিকল্পনা রয়েছে। নতুন এফএফপি এর আওতায় প্রতিটি সদস্য সংস্থা বিশেষ প্রকল্পের জন্য ঐচ্ছিক ওই $2 কোটি পেতে পারেন। আগামী 4 বছর চক্রে প্রতি সদস্য সংস্থা নিয়মিত ফরওয়ার্ড প্রোগ্রাম অনুদান হিসেবে বর্তমানে $80 লাখ জায়গায় $2 কোটি পাবেন। এই যে এখানেই হচ্ছে ক্যাচটা, মানে নরমালি তারা পায় হচ্ছে $80 লাখ, যেটা বেড়ে 10 লাখ হবে, সরি 100 লাখ হবে, মানে হচ্ছে আপনার বেসিক্যালি $10 মিলিয়ন হবে আর কি বেসিক্যালি। কিন্তু যদি আপনি এই প্রস্তাবে মানে চুক্তি সই করেন তাহলে সেটা বেড়ে আপনার $2 কোটি চলে যাবে, যেটা হচ্ছে $200 মিলিয়ন। আর 2030-31 থেকে 34 চক্রে তা হবে $2.20 লাখ। মানে এই হিসেব নিকেশ আপনি অনেক জটিল করে দেখতে পারেন, কিন্তু এটা সব থেকে বড় প্রশ্ন যেটা মানে উগরে দিয়েছে এবং যেটা নিয়ে তর্ক বিতর্ক, যে ফুটবলটাকে যেভাবে ফিফা নিজেদের বাপের সম্পত্তি বানিয়ে নিচ্ছে, আসলে ফুটবল কি আসলে শুধুমাত্র ফিফার, যে আমরা ডিসাইড করব যে ফিফা বিশ্বকাপের কমার্শিয়াল রেভিনিউ আমি জেনারেট করতে আমি আমার ফুটবলকে বিক্রি করে দিতে চাই? ফুটবলকে এভাবে বিক্রি করা যাবে কি যাবে না তার উপর নির্ভর করছে এই প্রস্তাবে
অনুমোদন আসে কিনা, এবং এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে, যে ফিফার যে 211টা সদস্য অ্যাসোসিয়েশন রয়েছে তার মধ্যে অন্তত 50% বেশি সদস্য দেশের অনুমোদন লাগবে, অর্থাৎ আপনার 106টা দেশের অনুমোদন লাগছে 211টা দেশের মধ্যে, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। অর্থাৎ আপনি যদি সই করেন তাহলে আপনি প্রোগ্রামের আওতায় আসবেন, আপনি ওই লভ্যাংশের এক্সট্রা অর্থটাও পাচ্ছেন। কিন্তু এখানে আরো অনেক ধরনের ক্যাচ রয়েছে, যে ফিফার যে 37 সদস্য বিশিষ্ট কাউন্সিল রয়েছে, যেখানে প্রত্যেকটা কনফেডারেশন থেকে একজন করে প্রতিনিধি এবং ফিফ প্রো বিভিন্ন অ্যাসোসিয়েশনের মেম্বাররা এই কাউন্সিলে রয়েছেন, তাদেরও অনুমোদন লাগবে, যেখানেই আসলে একটা রাইফ বা সমালোচনার তীর আসলে ইনফান্তিনোর দিকে ছুড়ে আসছে। ইউএফা স্টেটমেন্ট দিয়েছে, কনকাকাফ, এএফসি সবাই স্টেটমেন্ট দিয়েছে, তবে আমরা ইনফান্তিনো কি বলছেন সেটাও আমরা একটু দেখতে চাই, যে জিয়ানি ইনফান্তিনোর যে এই ব্রেইন চাইল্ডটা, যেটা তার ইনার কাউন্সিলও কেউ জানতেন না যে তিনি কি কাজ করছেন, হঠাৎ করে যখন জানা গিয়েছে টাইমস এবং গার্ডিয়ান এটা নিয়ে নিউজ করার পরিকল্পনা করছিল, ঠিক তাড়াহুড়ো করে তখন তিনি এটা সংবাদ বিজ্ঞপ্তি আকারে ফিফার ওয়েবসাইটে প্রকাশ করেছেন। এটাকে তিনি বলছেন ফুটবলের গণতন্ত্রীকরণের উদ্যোগ, যে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ফিফার দায়িত্ব হলো নিশ্চিত করা যে ফুটবল বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছায় এবং এই খেলা থেকে যে মূল্য সৃষ্টি হয় তার সুফল বিশ্বের সব সদস্য ফেডারেশন ও কমিউনিটি পায়। আমাদের প্রবৃদ্ধির পরবর্তী ধাপের জন্য এমন একটি কাঠামো প্রয়োজন যেখানে ফুটবলের বাণিজ্যিক দিকটা একটি নিবেদিত ও বিশেষায়িত ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হবে, আর সেখান থেকে তৈরি হওয়া মূল্য আরো ন্যায্যভাবে এবং আরো বিস্তৃতভাবে সারা বিশ্বে ভাগ করে দেওয়া হবে। মূলত এটি বিশ্বব্যাপী ফুটবলের গণতন্ত্রীকরণের উদ্যোগ। এখানেই সবাই বা যারা প্রতিবাদ জানাচ্ছেন যে গণতন্ত্রীকরণের উদ্যোগ তিনি বলছেন, আবার তিনি এখানে একটা টাইম লাইনও বেঁধে দিচ্ছেন এবং এমন একটা ইনসেন্টিভ তিনি দিচ্ছেন যে আপনি যদি এটাতে অ্যাগ্রি না করেন তাহলে আপনার কোনো ইনসেন্টিভ থাকবে না, যে কারণে এই ধরনের গণতন্ত্রীকরণকে অনেকেই বা ইউএফা থেকে বলা হচ্ছে এক ধরনের ডাকাতি। এটা ইউএফা, সেফেরিন তাদের প্রতিনিধিদের বক্তব্য, আমাদের কারো বক্তব্য নয়। এখন বক্তব্যের দিক থেকে এই যে বিষয়গুলো, এখানে আমাদের ফেডারেশনও সম্পৃক্ত, কারণ আমাদের ফেডারেশন থেকেও একটা চিঠি বা ফিফা থেকে অফিসিয়াল কমিউনিকেশন এসছে, যেটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল নিজেও দেখেছেন। তিনি কি বলছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ এই প্রোগ্রাম থেকে এখন $8 মিলিয়ন করে পায়, যেটা পরবর্তী সাইকেলে $10 মিলিয়ন হওয়ার কথা, কিন্তু যদি এখানে চুক্তি সই করা হয় তাহলে অতিরিক্ত অর্থের দরজা খুলে যাবে। ফিফার পাঠানো চিঠি আমি পেয়েছি বা কমিউনিকেশনটা তারা জানেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি আমাদের নির্বাহী কমিটি ইসির বৈঠকে আলোচনা করা হবে বলে জানাচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। মানে আপনার কাছে একে তো এই যে পুরো ব্যাপারটা বলা হচ্ছে, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফিফার এই যে অ্যাসোসিয়েশন দেশগুলো রয়েছে তার মধ্যে 75% দেশের আসলে মূল অর্থায়ন বা মূল প্রোগ্রাম, তাদের দেশের ফুটবলের সকল কার্যক্রম চলে ফিফা থেকে যে এই অনুদানটা আসে সেটার উপর বেস করে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন, আপনি ইউরোপের প্রেক্ষাপট থেকে বের হয়ে আসেন বা সেই ন্যারেটিভ থেকে বের হয়ে আসেন, আপনি একটা বিশাল অঙ্কের অর্থ এখানে পাচ্ছেন, যে আপনি পাচ্ছিলেন $8 মিলিয়ন, যেটা পরবর্তী সাইকেল হবে $10 মিলিয়ন 1 জানুয়ারি 2027 সাল থেকে 2031 সাল পর্যন্ত। সেখানে যদি আপনি চুক্তি সই করেন তাহলে তো আপনি $20 মিলিয়ন পাচ্ছেনই, সেই একই সঙ্গে আপনি যে চুক্তিতে সই করছেন ওটার জন্য এফএফপি এর এককালীন অর্থায়ন হিসেবে আপনি আরো $20 মিলিয়ন পাচ্ছেন, যেটা হচ্ছে বেসিক্যালি $40 মিলিয়ন। এখানে দুই ধাপে আপনি টাকা পাবেন এবং সেটা পরবর্তীতে যে সাইকেল বলা হয়েছে 2031 থেকে 35-এ একটা সাইকেলে $2 কোটি 20 লাখ, তারপরে সাইকেলে $2 কোটি 40 লাখ, এরকম করে আপনার প্রকল্প বাড়তে থাকবে। সেটা অবশ্যই একটা ফিফা অ্যাসোসিয়েশন দেশ হিসেবে বাংলাদেশের জন্য বা জিম্বাবুয়ের জন্য, কেনিয়ার জন্য, বা ধরেন আপনি জিবুতি, মরিতানিয়া, তাদের জন্য খুবই লাভজনক একটা প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়াটার যেভাবে বাস্তবায়ন করার কথা বলা হচ্ছে, যে ফুটবলটাকে, ফিফা তো একটা নন প্রফিট অর্গানাইজেশন, তাদের যে রেভিনিউটা জেনারেট হয় প্রতি 4 বছরে সেটা তো আসলে এই যে অ্যাসোসিয়েশন দেশগুলোর জন্য খরচ করা হয়। সেখানে এই যে পুরো বাণিজ্যিকীকরণের প্রক্রিয়াটা, সেটা কেন আসলে বিতর্কের মুখে পড়ছে সেটাও আসলে আমাদের একটু বোঝা দরকার। এক্স্যাক্টলি, আপনি যেমনটা বলছেন যে ফিফা নন প্রফিট অর্গানাইজেশন, এই জন্যই কিন্তু এই ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজটা খোলা, যাতে এই শেয়ারগুলো বিক্রি করা যায়। এএফসির মন্তব্যটা আমরা দেখবো, কারণ বাংলাদেশ তো এএফসির আন্ডারে, এবং এএফসিও বলছে যে আমরা কিছুই জানতাম না, মানে এমন কিছু যে ঘটছে, এত বড় সড়ো পরিকল্পনা নিচ্ছে ফিফা, কিন্তু তাদের বড় একটা অংশ মানে এএফসি তো জানেই না। তারা বলছেন যে এই প্রস্তাবের বিষয়ে এএফসির সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এমন গুরুত্বপূর্ণ একটি বিষয় এএফসি পরিবারের যথাযথ ও প্রতিষ্ঠিত প্রশাসনিক প্রক্রিয়ায় পর্যালোচনা ও আলোচনার সুযোগ পাওয়ার আগেই জনসম্মুখে চলে আসায় আমরা হতাশ। মানে এএফসি হতাশ এই কাণ্ডে। ফিফার 8 জন ভাইস প্রেসিডেন্ট তারাও জানতেন না যে কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে। দেখুন, বিশ্বকাপে ওই
ফোলারিন বালোগুন কেসের পর সবাই হয়তো ভাবছিলেন যে ফিফার এই প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো হয়তো ট্রাম্প বা আমেরিকা সরকারের সঙ্গে নিজের সম্পৃক্ততাটা দূরে ঠেলার জন্য অন্য ভালো কোনো পদক্ষেপ নেবেন, কিন্তু তিনি এমন একটা পদক্ষেপ নিচ্ছেন যেখানে ঘুরে ফিরে আবার সেই ডোনাল্ড ট্রাম্পের ওই যে পরিবারেই ওই সম্পৃক্ততা খুঁজে পেলাম আমরা। কনকাকাফের বক্তব্যটাও নিয়ে নেই, কারণ ওই যে কনকাকাফ তো সেন্ট্রাল আর নর্থ আমেরিকার দেশগুলোর কন্ট্রোল করে, সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। কনকাকাফ প্রথমে গণমাধ্যমের খবর এবং পরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে জানতে পারে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হওয়ায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন, আমাদের অঞ্চলের অনেকের হতাশার সঙ্গে আমরাও একমত। সব থেকে শকিং, একেবারে শকিং না, মানে সব থেকে অনুমিত রিয়াকশনটা দিয়েছে ইউএফা। খুব স্বাভাবিকভাবে যে প্রতিবাদটা ইউএফা এখনই যে করছে ফিফার প্রেসিডেন্টের বিপক্ষে এমন না, তারা ওই সুপার লিগের সময় করেছে, ফোলারিন বালোগুনের সময় করেছে, এবং এবারও তারা একেবারে মোটা দাগে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এখানে ফিফা আর জিয়ান্নি ইনফান্তিনো একটা বড় সড়ো লাইন ক্রস করেছে। এবং তারা একটা কথা খুব ভালো করে বলছে যে এই যে নিজেদের এবং তাদের ঘনিষ্ঠদের লাভবান করতে ফিফা আমাদের খেলাকে আর ব্যবহার করতে পারে না, ফুটবলকে সঠিক পথেই এগিয়ে নেওয়া সম্ভব। এখানে সব থেকে বড় স্টেক হোল্ডার হতে পারে ইউএফা ফিফার বিরুদ্ধে বা জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, কারণ ইউএফার কাছে যেই ব্যাংক ব্যালেন্স আছে, ইউএফার কাছে যেই পাওয়ার আছে, এফএ বা ইউরোপের বড় বড় দেশগুলোর একটা বড় সড়ো সম্মতি তারা পায় বা সাপোর্ট তারা পায়, তারা যদি এই বড় সড়ো এরিয়া থেকে একটা মোটামুটি প্রতিবাদ গড়ে তুলতে পারে তাহলে ফিফার এই প্রজেক্টটা হয়তো সামনের দিকে এগোবে না। সেটা নির্ভর করছে অনেক কিছুর উপরই। আজকে ইউএফার এই 55 সদস্য দেশের কাউন্সিলে একটা অনলাইন মিটিং রয়েছে। আবার আপনি বলছেন যে তারা বয়কট করতে পারে এই প্রস্তাব থেকে, বা বিশ্বকাপ খেলা বয়কটের সিদ্ধান্ত আসতেও পারে তাদের ভাষ্যমতে, কিন্তু এরকম ব্যাপারটাও আপনাকে মাথায় রাখতে হবে যে চেক রিপাবলিকের এফএ বা চেকিয়ার এফের যিনি প্রেসিডেন্ট নতুন নির্বাচিত হয়েছেন, তিনি আবার এই প্রোগ্রামটা পছন্দ করছেন। অর্থাৎ এখানে মিটিং এবং অনেক ধরনের জটিলতা রয়েছে। ফিফা কাউন্সিল মেম্বারদের অ্যাপ্রুভাল, 211 দেশের মধ্যে মেজরিটির অ্যাপ্রুভাল, এই ঘটনা, ডেভেলপিং স্টোরি, এই ব্যাপারগুলো নিয়ে আপনাকে যতটুকু আমাদের পক্ষে জানানো সম্ভব আমরা জানিয়েছি। এর আরও ব্যাখ্যা বিস্তারিত আমরা আরও পরবর্তী সময় আলোচনা করার চেষ্টা করব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.